Have a nice day, dear aspirants. Welcome to Pradeep Academy. নং ধারায় বর্ণিত আছে নির্দেশমূলক নীতি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল 36 থেকে 51 নাম্বার দ্বারা আছে। নির্দেশমূলক নীতিগুলি কি আদালত দ্বারা বলবৎযোগ্য? না, আদালত দ্বারা বলবৎযোগ্য না। ঠিক আছে, নির্দেশমূলক নীতি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল, এটা সরকারকে এই করতে হবে, এটা করতে হবে, মানে ওয়েলফেয়ার কান্ট্রি করার জন্য যা যা করার দরকার সেটা নির্দেশমূলক নীতিতে বলা আছে। ঠিক আছে, মানে গান্ধীজির নির্দেশমূলক নীতিগুলোর মধ্যেও আরও কতগুলো ক্যাটাগরি আছে। ঠিক আছে, গান্ধীয়ান প্রিন্সিপাল আছে, মানে গান্ধী কী ধরনের কান্ট্রি চাইতেন, দেশ কেমন হবে সে সম্পর্কিত আছে। ঠিক আছে, যাই হোক, নেক্সট দেখো, নির্দেশমূলক নীতিগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। যেমন সোশ্যালিস্টিক প্রিন্সিপাল মানে সমাজতান্ত্রিক, বুঝতে পেরেছো? মানে ভারত কেমন দেশ হবে? সমাজতান্ত্রিক দেশ হবে। গান্ধীয়ান প্রিন্সিপাল, গান্ধী যে ধরনের মতাদর্শ দিতেন সেই ধরনের দেশ সেই ধরনের হবে। আর ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল কী বলবো, মানে জ্ঞানী গুণীদের বেশি সম্মান করতে হবে, সরকার যেন অবশ্যই জ্ঞানী গুণী এই সব ব্যক্তিদের সম্মান করে, তার জন্য তো এই ভারতরত্ন, পদ্মভূষণ, এইসব পুরস্কার। ঠিক আছে, এগুলো সরকার যদি না করে তুমি তার জন্য সরকারকে হচ্ছে বাধ্য করতে পারো না, মানে বলে দিয়েছে আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। ঠিক আছে, ধরো সরকার অন্যভাবে চালাচ্ছে, তুমি তার জন্য হচ্ছে সুপ্রিম কোর্টে যে আপিল করবে যে সরকারকে এই করা উচিত, সেটা আদালত করতে পারবে না। নেক্সট দেখো, হ্যাঁ এগুলো মানে সব থেকে হাইস্ট হচ্ছে পদ্মভূষণ। ঠিক আছে, তারপরে হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, মানে প্রথম পুরস্কার মনে করো পদ্মবিভূষণ, তারপরে পদ্মশ্রী, পদ্মবিভূষণ ফার্স্ট, পদ্মভূষণ সেকেন্ড, পদ্মশ্রী থার্ড। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবারে ডেটাটা আমার কাছে নেই, আমি কালেক্ট করে দিয়ে দেবো ওখানে, বুঝতে পেরেছো? ওটা আমি পরে কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়ে দেবো। নেক্সট দেখো, হিন্দি ভাষা উন্নতি সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? 351 নম্বর ধারায় বলা হয়েছে। হিন্দি ভাষাকে মানে রাষ্ট্রীয় ভাষা করার চিন্তাভাবনা আর কি, মানে হিন্দি ভাষাকে যাতে হিন্দি ভাষাকে কি বলবো, হিন্দি ভাষার প্রচার, সবাই যেন হিন্দি ভাষায় কথা বলে, রাষ্ট্রভাষা যাতে হিন্দি হয়, তার জন্য সরকার থেকে যত মানে টাকা পয়সা লাগবে সরকার দেবে, এটাই হচ্ছে বলা হয়েছে 351 নম্বর ধারায়। বর্তমান সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? 11টি মৌলিক কর্তব্য। ঠিক আছে, মানে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, আর ভারতের প্রথম নাগরিককে? প্রথম নাগরিক ভারতের রাষ্ট্রপতি। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স 35 বছর বয়স। ঠিক আছে, 35 বছর কার কার আছে? রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি, আর কারণ নেই কিন্তু মিনিমাম বয়স। ঠিক আছে, একদম 35 বছর বয়স হলেই কেউ রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হতে পারবেন। ঠিক আছে, আর প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়স 25 বছর। ঠিক আছে, সর্বনিম্ন বয়স 25 বছর, বুঝতে পেরেছো তো? মানে যে কোনো একজন এমপির বয়স কত? 25 বছর, যে কোনো এমপি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। ঠিক আছে, এমএলএর ক্ষেত্রেও 25 বছর, রাজ্যসভার সদস্যদের ক্ষেত্রে 30 বছর, লোকসভার সদস্যদের ক্ষেত্রে মানে এমপিদের ক্ষেত্রে 25, আর বিধানসভায় মানে রাজ্যের এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এদের ক্ষেত্রেও 25। বলছি, হ্যাঁ বলো। সুপ্রিম কোর্টের বিচারপতির ওই রকম বয়সের কোনো নির্দিষ্ট নেই। ঠিক আছে,
মানে তাকে ধরো 10 বছর কিংবা 5 বছর লোয়ার কোর্টের ওকালতি করতে হবে, এর বেসিসে হয়। ঠিক আছে, মানে কেউ তো ডিরেক্টলি সুপ্রিম কোর্টে তাকে বিচারপতির দায়িত্ব পালন করতে হবে লোয়ার কোর্টে, কিংবা উকিল হচ্ছে 5 বছরের ওকালতি করতে হবে, তো 10 বছরের ওকালতি করতে হবে, এর ভিত্তিতে সে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65, সেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে রিটায়ারমেন্টের এজ হচ্ছে 65, আর হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে 62। ঠিক আছে, মানে মিনিমাম বয়সের কোনো উল্লেখ নেই। ঠিক আছে, আর বয়স সংক্রান্ত যাবতীয় যা আছে মানে আমি একটু আলোচনা করে দিই। কি বললাম, রাষ্ট্রপতির ক্ষেত্রে 35, উপরাষ্ট্রপতির ক্ষেত্রে 35, বিচারপতিদের ক্ষেত্রে ওই রকম কোনো নিয়ম নেই। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে মানে এমপির ক্ষেত্রে 25, মানে প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও 25, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে 25। ঠিক আছে, রাজ্যপালের ক্ষেত্রেও তো ওইরকম কোনো নির্দিষ্ট নিয়ে নেই, মানে সংবিধানে কোনো নেই। অ্যাকচুয়ালি রাজ্যপাল ওই যারা হয় ওই রকম 30-35 এইরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মুখ্যমন্ত্রী 25, এমএলএ 25। এবার আসছি হচ্ছে আদার্স। দেখো কবুতর এসছে কোথা থেকে, দেখেছো? আচ্ছা আচ্ছা, এবার পঞ্চায়েতের সদস্যদের ক্ষেত্রে, পঞ্চায়েত সদস্যদের ক্ষেত্রে 21 বছর, মনে রেখো। ঠিক আছে, বয়স সংক্রান্ত যার এর বাইরে কিন্তু কি আসবে না, বুঝতে পারলে? বয়স সংক্রান্ত কত বছর বয়সে এই পদগুলো পাওয়া যায়, এদের মধ্যে, এছাড়া আর কেউ তো বিশেষ নেই হতো, মানে অন্য কোনো পোস্ট আছে এরকম যে বয়স সংক্রান্ত ব্যাপার? হ্যাঁ বলছি তো, পঞ্চায়েতের মেম্বার 21 বছর। এবার যে কোনো মেম্বারই তো এটা তো সেই মানে প্রধান হতে পারে। ঠিক আছে, সুতরাং প্রধানের বয়স 21 হবে। হ্যাঁ আচ্ছা, নেক্সট দেখো, এখানে অনেক আলোচনা করেছে। রাজ্যসভার সদস্যদের 30। ঠিক আছে, এবার কার্যকালের মেয়াদ, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? হ্যাঁ হ্যাঁ, 6 বছর। ঠিক আছে, এটা ভুল আছে, এটা কারেকশন, 6 বছর করো সদস্যদের, 6 বছর। কিন্তু ঠিক আছে, রাজ্যসভার কার্যকালের মেয়াদ, রাজ্যসভার অ্যাকচুয়ালি কার্যকালের মেয়াদ না, রাজ্যসভার কার্যকালের মেয়াদ অন্যতম। রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি, এটাকে কখনো ভেঙে দেওয়া যায় না। যেমন লোকসভা 5 বছর পর পর পুনরায় গঠিত হয়, তো রাজ্যসভার ওই রকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, প্রতি 2 বছর অন্তর অন্তর যত সদস্য আছে তার 1/3 সদস্যকে রিটায়ার করতে হয়, বুঝতে পারলে? মানে প্রতি 2 বছর পর পর মানে 1/3 সদস্যকে বাদ দেওয়া হয়, আবার নতুন সদস্য নিয়োগ করা হয়। রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি, রাজ্যসভাকে কখনোই অ্যাবলিশ বা ভেঙে দেওয়া যায় না। লোকসভা তো সিস্টেমেটিক ওয়েতে 5 বছর পর পর, বিধানসভাও 5 বছর পর পর, তাই তো? আবার তুমি যদি মনে করো বিধান পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল, যেমন পশ্চিমবঙ্গে নেই, বিহারে আছে, উত্তরপ্রদেশে আছে লেজিসলেটিভ কাউন্সিল, এটাও কিন্তু পার্মানেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো। হ্যাঁ, যে একজন সদস্য ম্যাক্সিমাম 6 বছর পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, নেক্সট, রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত? হ্যাঁ, নির্ভর করে রাষ্ট্রপতির ইচ্ছার উপর। ঠিক আছে, রাজ্যসভার সদস্যদের সর্বনিম্ন বয়স কত, এগুলো তো আলোচনা করা হলো, 25 বছর। এটা আলোচনা করা হয়ে গেছে। রাজ্যসভার কার্যকালের মেয়াদ 5 বছর। বিধানসভার এগুলো আলোচনা করা হয়ে গেছে, ওই আলোচনা করা হয়ে গেছে, তো এই জন্য এগুলো আবার আসছে। পঞ্চায়েতে
পঞ্চায়েত, এই পঞ্চায়েত ব্যবস্থাটা সম্পর্কে একটু বলি। আমাদের যে পঞ্চায়েতি ব্যবস্থা এটা কয় স্তর? 3টে স্তর, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, হ্যাঁ, পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ, 3টে, ঠিক আছে। যেমন তুমি হচ্ছে মানে ভোট যখন দেবে 3টে ভোট দিতে হয়, মেম্বারকে দিতে হয়, পঞ্চায়েত সমিতির ভোট দিতে হয় আর জেলা পরিষদের ভোট দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, ভিলেজ লেভেল, ঠিক আছে, মণ্ডল ব্লক সমিতি বা ব্লক লেভেল আর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেল। সংবিধানের কততম সংশোধনীতে পঞ্চায়েত গঠিত হয়েছিল? এটা খুব ভালো করে মনে রেখো, যে এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে। 73তম সংশোধনী, সংবিধান সংশোধনী 1992, ঠিক আছে। মানে তার আগে পঞ্চায়েত বলে কিছু ছিল না, বুঝতে পেরেছো? এই মানে 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েত ব্যবস্থাটা নিয়ে আসা হয়। হ্যাঁ, রাজস্থানে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা স্টার্ট হয়েছিল এবং পঞ্চায়েত ব্যবস্থা এবং মিউনিসিপ্যালিটি এই 73তম সংশোধনীতেই আসে, ঠিক আছে, এই সালেই। হ্যাঁ, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? আচ্ছা, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি, আবার প্রধান বিচারপতি। আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি, বোঝা গেল? এবার উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। হ্যাঁ, উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি, ঠিক আছে। রাষ্ট্রপতিকে বানালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবার রাষ্ট্রপতি, এবার বানানোর পরে রাষ্ট্রপতি সবার সর্বসর্বা, তাই তো। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতিকে এবং যাবতীয় উঁচু পোস্ট, ঠিক আছে, সব নিয়োগ হয় রাষ্ট্রপতির দ্বারা, ঠিক আছে। এবং প্রধানমন্ত্রীকেও নিয়োগ করেন রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীদের, এমপি, ঠিক আছে, এমপিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। এইখানে এগুলো আলোচনা করা হলো, কত পর্যন্ত আলোচনা হলো অ্যাকচুয়ালি বলে দিলাম। আচ্ছা, যা একবার পড়ে দিই। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান, ঠিক আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের রাষ্ট্রপতি। একটা প্রশ্ন আছে, বলো। ওই আপনার সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তাকে তো রাষ্ট্রপতি, আর বাকি যে সমস্ত বিচারকরা থাকে তাদেরকে, ঠিক আছে। এবার দেখো, রাষ্ট্রপতি অনেক সময় হচ্ছে হ্যাঁ, অন্যান্য বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান, এটা সম্ভবত হচ্ছে রাষ্ট্রপতির অনুমতিক্রমে প্রধান বিচারপতি, ঠিক আছে। যাই হোক, এটা আমাকে একটু দেখতে হবে, সরাসরি রাষ্ট্রপতি করে না, রাষ্ট্রপতির অনুমতিক্রমে, এ দুটোর একটা হবে, হয় রাষ্ট্রপতির অনুমতিক্রমে প্রধান বিচারপতি, অন্য বিচারপতি। নেক্সট দেখো, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির, এবার দেখো কার পরিবর্তে, যদি সাপোজ রাষ্ট্রপতি উপস্থিত না থাকে, ওই পেজে যাও, হ্যাঁ, রাষ্ট্রপতির যদি উপস্থিত না থাকে তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি যদি না থাকেন তাহলে তো রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি থাকলে উপরাষ্ট্রপতির মানে কোনো ভ্যালিডিটি নেই, কিন্তু রাষ্ট্রপতির বিভিন্ন কাজ উপরাষ্ট্রপতি করে দেন, ঠিক আছে। এবার রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ই যদি না থাকেন তাহলে সেই অবস্থায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, বোঝা গেল? নেক্সট দেখো, একমাত্র কোন প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন? এটা হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মোহাম্মদ হেদায়েতুল্লাহ, ঠিক আছে, প্রথম মানে ইনি বিচারপতি অবস্থায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।
ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন? আচ্ছা, আমৃত্যু, মানে এইরকম কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এতবার হতে পারবে এতবার, কিন্তু আমেরিকার ক্ষেত্রে দুবার। ঠিক আছে, আমেরিকার ক্ষেত্রে যেমন বারাক ওবামা দুবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। ঠিক আছে, মানে দুবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না। আমেরিকার রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 4 বছর। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে 5 বছর। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতির দ্বারা কোন কোন ব্যক্তি নিযুক্ত হতে পারেন? ঠিক আছে, মানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, ইউপিএসসির সদস্যরা, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যারা সদস্য, ঠিক আছে, আইএএস, আইপিএস, ঠিক আছে, এরা, ঠিক আছে, ক্যাগ, ঠিক আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগের ফুল ফর্ম। ঠিক আছে, মুখ্য নির্বাচন কমিশনার, ঠিক আছে, অন্যান্য নির্বাচন কমিশনারের সদস্য, রাজ্যপাল, অর্থ কমিশনের সদস্যরা এবং রাষ্ট্রদূত, এই বড় বড় পোস্টে সবই রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ হয়। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্য লোকসভাকে নিযুক্ত করতে পারেন? ঠিক আছে, লোকসভাকে কতজন লোকসভাকে সদস্য রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? 2 জন। ঠিক আছে, এই 2 জন কি? অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক আছে, মানে ভারতের ইন্ডিয়ান কনস্টিটিউশনে তো বলেই দেওয়া আছে। আর লোকসভায় সদস্য সংখ্যা কত? হাফিজুর বলো তো কত? 552। মানে 552, এই যে 2জন 550টা হচ্ছে, এই 2 জন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক আছে, অ্যাকচুয়ালি 552 সবসময় থাকেই না, এখন কত 543 জন আছে। হ্যাঁ, 43। 7টা ওই পাক অকুপেড কাশ্মীরের জন্য, আর 2টো তো এখন আর নিয়োগ হয় না। যে পরিপ্রেক্ষিতে সংবিধান তৈরি হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এই 2টো মানে সিট রেখে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর রাজ্যসভার ক্ষেত্রে 12 জন। রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন, নট ইলেক্টেড, সিলেক্টেড। ঠিক আছে, সিলেক্টেড মানে মনোনীত, আর ইলেক্টেড মানে নিজের জোরে নির্বাচিত হয়ে আসা। নেক্সট দেখো, ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে? রাষ্ট্রপতি। ঠিক আছে, মানে আর্ম ফোর্সের হচ্ছে প্রধান। রাষ্ট্রপতি কয় ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? 3 ধরনের জরুরি অবস্থা। ঠিক আছে, এই জরুরি অবস্থাগুলো দেখো, রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারেন? 352। ন্যাশনাল ইমার্জেন্সি 352, কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, ঠিক আছে, বা ইমার্জেন্সি হচ্ছে 356, মানে সাংবিধানিক জরুরি অবস্থা। আমি পরে আলোচনা করে দিচ্ছি কোন ক্ষেত্রে কোনটা জারি হয়। ঠিক আছে, আর অর্থনৈতিক জরুরি অবস্থা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি 360। এই 3টে জরুরি অবস্থার কথা মনে রেখো, 352, 356, 308। এর মাঝের গুলো হচ্ছে ধরো 352তে বলা হলো, এবার 53, 54 ওই সম্পর্কিত আরও ডিটেলসে, ঠিক আছে, আলোচনা করা আছে, আর্টিকেল আলাদা আলাদা। ঠিক আছে, 352 অনুযায়ী হচ্ছে কি বললাম, জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি যদি জারি হয় সারা দেশেই জারি হবে। ঠিক আছে, সেটা কোন পরিপ্রেক্ষিতে হতে পারে? যুদ্ধকালীন অবস্থায় জরুরি অবস্থা জারি হতে পারে, এবং সেই সময়ই হচ্ছে আমরা আগে দেখলাম ওই কনস্টিটিউশনের হচ্ছে আর্টিকেল 20-21 পোস্টফোন, ওর পোস্টফোনের মাধ্যমে, মানে 20-21-এর মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে পোস্টফোন করে দিতে পারে। বোঝা গেল? আর 356 হচ্ছে সাংবিধানিক কনস্টিটিউশনাল ইমার্জেন্সি। দেখা যাচ্ছে ভারতের অনেক রাজ্য কনস্টিটিউশন মানছে না, তখন রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হলো। ঠিক আছে, এই 356 মাঝে মাঝেই হয়। ঠিক আছে, আর 360 হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। এখনো পর্যন্ত ভারতবর্ষে ফিনান্সিয়াল ইমার্জেন্সি জারি হয়নি। ঠিক আছে, আর হ্যাঁ 84-তে ওই ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়েছিল। ফিনান্সিয়াল
অর্থনৈতিক জরুরি অবস্থা এখনও জারি হয়নি। 62 সালে কি হয়েছিল? 62 ওই ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়েছিল। রাষ্ট্রপতি শাসন আমাদের পশ্চিমবঙ্গে 3 বার হয়েছে। কোন কোন সালে হয়েছিল? হ্যাঁ, কোন কোন সালে হয়েছিল? ওইটা সালটা ঠিক আমার এখন মনে নেই, ঠিক আছে, হয়েছিল এটাই। আর মাঝে মাঝে ওই রাষ্ট্রপতি শাসন বিভিন্ন রাজ্যে মাঝে মাঝেই হয়, বুঝতে পেরেছো? উত্তরপ্রদেশ কি, ঠিক আছে, যাই হোক, এটা প্রশ্ন থাকলো, ইউটিউবে কমেন্ট করবে কটা জেনে, ঠিক আছে। নেক্সট দেখো, অর্থনৈতিক জরুরি অবস্থা যদি জারি হয় তাহলে আমাদের সাধারণ মানুষের ব্যাংকের টাকা সরকার ইউজ করতে পারে, বুঝতে পেরেছো? সেটা ফেরত পাবে কিনা তার কোনো সন্দেহ নেই, মানে তার কোনো মানে সিকিউরিটি নেই। স্যার শুনেছি নাকি প্রথম যেগুলো জমা মানে এলআইসি টেলআইসি এইগুলো আগে কাটে, তারপর ব্যাংক থেকে কাটে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, প্রথমে তো ওইগুলো থেকে তো আগে টাকাটা তুলবে, তারপরে যদি সরকার না বাঁচাতে পারে, মানে রাষ্ট্রীয় পরিকাঠামো যদি ভেঙে যায়, তখন সাধারণ মানুষের থেকে টাকাটা কাটবে, কেটে আগে তো রাষ্ট্র বাঁচবে, আগে দেশ বাঁচলে তারপরে তো তুমি, দেশের অস্তিত্ব না থাকলে তোমাকে তো হচ্ছে বাইরের দেশের লোকেরা এসে তুলে নিয়ে চলে যাবে, ঠিক আছে, সেই ইতিহাসের প্রথম দিকের মতো আক্রমণ শুরু হয়ে যাবে, লুটতরাজ। হ্যাঁ, সুযোগ পেলে দেখো প্রত্যেকে চেপে ধরবে, যে যার শক্তি নিয়ে বসে আছে। আচ্ছা, নেক্সট, আচ্ছা, কোন এখানেই আছে দেখো, কোন রাজ্যে সব থেকে বেশি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, ঠিক আছে? উত্তরপ্রদেশ। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উপরাষ্ট্রপতি। আবার উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন, ঠিক আছে? এবার যদি বলো প্রধান বিচারপতি, তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেবেন, ঠিক আছে? রাজ্যসভার চেয়ারম্যান কে, ঠিক আছে? রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি, মানে এটা এই কনস্টিটিউশনের ভাষায় বলে এক্স অফিসিও, মানে বাংলায় বলে পদাধিকার বলে, ঠিক আছে? মানে এই মুহূর্তে যে ভারতের উপরাষ্ট্রপতি আছে সেই ব্যক্তি রাজ্যসভার চেয়ারম্যান। হ্যাঁ, ভেঙ্কাইয়া নাইডু, বুঝতে পারলেন? আবার দেখো, যেমন হচ্ছে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান, এটাও এক্স অফিসিও, যে বলো, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি এখন আছে বা হয়েছে, সে কি ভবিষ্যতে আবার নির্বাচনে লড়তে পারে বা প্রধানমন্ত্রী হতে পারে? প্রধানমন্ত্রী না, সংবিধান সম্পর্কে সংবিধানে এরকম কোনো রেস্ট্রিকশনের কথা আমি দেখিনি এখনো, ঠিক আছে? আমি যদি দেখতাম অবশ্যই আমার মনে থাকতো, এটা মনে থাকতো, এরকম কোথাও আমি কোনো রেস্ট্রিকশন দেখিনি, ঠিক আছে? তবে বিচারপতিদের ক্ষেত্রে এরকম রেস্ট্রিকশন আছে যে একবার যে কেউ যদি বিচারপতি হয়ে যায়, সে পরবর্তীতে ধরো একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরবর্তীতে লোয়ার কোর্টের বিচারপতি দায়িত্ব পালন করে, এটা করতে পারে না। সে একটা উপরের পোস্ট তো পেয়ে গেছে, সে নিচের মানে নিচু পোস্টের কাজ আর করতে পারবে না, ঠিক আছে? এইরকম রেস্ট্রিকশন আছে, বুঝতে পারছো? বলো। পরবর্তীতে তো নেতা মন্ত্রী হতেই পারে। হ্যাঁ, কোন পর্যন্ত ছিলাম? এই যে এই নোটসটা কি পড়তে অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা, নীতি, আমি আর একটা বলছিলাম, হ্যাঁ, নীতি আয়োগের চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়? প্রধানমন্ত্রী, মানে যে বর্তমানে প্রধানমন্ত্রী থাকবে সেই নীতি আয়োগের চেয়ারম্যান হবে, বোঝা গেল কি? ঠিক আছে, নীতি আয়োগ, NITI, নীতি আয়োগ হচ্ছে। আচ্ছা দেখো, এইটার আগের নাম ছিল প্ল্যানিং কমিশন, ঠিক আছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্ল্যানিং কমিশন, তার হচ্ছে 5 ইয়ার প্ল্যান, এগুলো
মানে নরেন্দ্র মোদী সরকার এসে এই মানে ওই প্ল্যানিং কমিশনের রিপ্লেস করেছে নীতি আয়োগ। ওর পরিবর্তে এটাই নীতি আয়োগ। ওরও যা ফাংশন ছিল, প্ল্যানিং কমিশনেরও যা ফাংশন, নীতি আয়োগেরও তাই ফাংশন। নীতি আয়োগের একটা ফুল ফর্ম আছে, কে বলতে পারবে বলো? হ্যাঁ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে? এটা হচ্ছে নীতি আয়োগের ফুল ফর্ম, ওটাই হচ্ছে প্ল্যানিং কমিশন। আর কোনো প্রশ্ন আছে বলো? ঠিক আছে, এর কাজ কি বলো তো? ধরো আগামী 5 বছরে আমার সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়। ধরো দেখা যাচ্ছে যে আগামী 5 বছর ভারী শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের শিল্প স্থাপন করতে হবে, তার উপর একটা উদ্যোগ নিতে পারে। কিংবা হচ্ছে সড়ক যোগাযোগের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেবে, এর উপর গুরুত্ব দিতে পারে। মানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই নীতিগুলো নেওয়া হয়। বুঝতে পারলে? এগুলোই প্রধান কাজ। নেক্সট দেখো, কোনো পক্ষের সদস্য নয় এরূপ ব্যক্তি কতদিনের জন্য প্রধানমন্ত্রী থাকতে পারেন? ঠিক আছে, ধরো হচ্ছে রাজ্যসভার সদস্য নেই এবং হচ্ছে লোকসভার সদস্য নয়, বা ব্যাপারটা ধরো লোকসভার সদস্য নয়, এইরকম কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানো হতে পারে। কিন্তু 6 মাস, উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে তাকে কোথাও না কোথাও থেকে নিজে ভোটে দাঁড়িয়ে নির্বাচিত হয়ে আসতে হবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও একই, প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও একই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আছে, উনি তখন ভোটে লড়েননি, জিতেননি। ওই একদম সংবিধান অনুযায়ী কিছু, হয়তো তুমি ভালো মানে ইনফরমেশন তোমার কাছে নেই। উনি অবশ্যই হচ্ছে যদি 6 মাসে হচ্ছে এক্সটেন্ড করে যায়, তাহলে ওনার মুখ্যমন্ত্রীর পদ বাতিল হয়ে যাবে। প্যান্ডেমিকের জন্য ওটা হবে না, কারণ হচ্ছে এটা সংবিধান অনুযায়ী হচ্ছে, সংবিধান অনুযায়ী, ঠিক আছে? তাহলে সংবিধান সংশোধন করে হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য বাড়াতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, আজকের ক্লাসটা আগাগোড়াই ডিস্টারবেন্স হচ্ছে। ওখানে বিভিন্ন লোক এসে তাকিয়ে আছে, আমি তাকাচ্ছি, আবার এখানে পায়রা এসে বসছে। ভালোই না, এগুলোও থাকবে ভিডিওতে, থাক না কি? হ্যাঁ, না কেটে দেবো এগুলো। হ্যাঁ, না আর একটু আলোচনা করে দিই। এই পেজটা করে দেবো নাকি? এই তো আর 2 দিন ক্লাস নিলে হয়ে যাবে এটা। আচ্ছা, এটা তাহলে শোনো, কটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও লেকচারটি থেকে উপকৃত হলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রেখো, পরবর্তী ভিডিও মিস না হওয়ার জন্য। জয় হিন্দ।